আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 14 ডিসেম্বর, রবিবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: 18 জানুয়ারি বদরপুরে খতমে বুখারি, গঠিত 14টি সাব কমিটি। 26শে কৃষ্ণেন্দুকে বিপুল ভোটে জয়ী করার অঙ্গীকার লুয়াইরপুয়া সংখ্যালঘু মোর্চার। বিধানসভা নির্বাচন প্রস্তুতি, শিলচরে ইভিএম ও ভিভিপ্যাটের যাচাই প্রক্রিয়া শুরু। শ্রীভূমি পৌরসভায় কর সংগ্রহে বড়সড় আর্থিক কেলেঙ্কারি, 2 কর্মচারীর বিরুদ্ধে এফআইআর, অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্তের ইঙ্গিত পৌরপতির। 6 জানুয়ারি কর্ণাটকের মুখ্যমন্ত্রী হচ্ছেন ডিকে শিবকুমার, দাবি কংগ্রেস বিধায়কের। শাসক জোটের 100 তালিকায় সোনাই কেন্দ্র, অভ্যন্তরীণ দ্বন্দ্বই কাল হতে পারে কংগ্রেসের, অর্ধশতাধিক টিকিট প্রত্যাশীর ওয়ার্ম আপ। ইউজিসি সহ 3 প্রতিষ্ঠান তুলে দিয়ে এক নিয়ন্ত্রক আনতে বিল আনছে কেন্দ্র। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ অমান্য করে বরাক উপত্যকায় সক্রিয় সিন্ডিকেট রাজ। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরও ওভারলোড কয়লা, লাইমস্টোন ডাম্পারের সিন্ডিকেটের চক্রের দখলে বরাক উপত্যকার সড়ক। বছরের পর বছর নির্বিঘ্নে ওভারলোড কয়লা, লাইমস্টোন পরিবহনে কোটি টাকার সিন্ডিকেটের খেলা। কার মদতে চলছে অবৈধ খনিজ সিন্ডিকেট? স্ত্রীকে আনতে গিয়ে শ্বশুরবাড়িতে নৃশংস হামলা, সংকটজনক অবস্থায় মেডিকেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন যুবক। ঘটনায় শ্বশুরসহ 3 জন গ্রেফতার, পরিকল্পিত হত্যার চেষ্টার অভিযোগ পরিবারের। এবং সর্বশেষ খবরটি হলো, 17 বছরের অপেক্ষার পর শিলচরে বাংলাদেশি বংশোদ্ভূত মহিলাকে সিএএতে নাগরিকত্ব প্রদান। আসামে প্রথমবার রেজিস্ট্রেশন ভিত্তিক নাগরিকত্ব সনদ জারি। দীর্ঘ প্রতীক্ষা, জটিলতা ও আইনি প্রক্রিয়ার পর কেন্দ্রীয় অনুমোদন। সিএএ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ নজির বললেন আইনজীবী ধর্মানন্দ দেব। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবারে শুনুন বিস্তারিত খবর। উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়াহ ও নদওয়াতুত তামিরের বার্ষিক সম্মেলন ও বদরপুর আল জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়ার বাৎসরিক অনুষ্ঠান ও খতমে বুখারি শরীফ আগামী 18 জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বদরপুর আল জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়ায় অভ্যর্থনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। আমিরে শরীয়ত মাওলানা ইউসুফ আলীর পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বার্ষিক অনুষ্ঠান ও নদওয়াতুত তামিরের কর্মী সম্মেলন সফল করতে বিভিন্ন প্রস্তাব গ্রহণ করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে আইন শৃঙ্খলা রক্ষা, ট্রাফিক ব্যবস্থা, পানীয় জল সরবরাহ, অগ্নি নির্বাপক ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা, মিডিয়া ইত্যাদি সুচারুরূপে পরিচালনার জন্য 14টি সাব কমিটি গঠন করা হয়। সব কমিটিকে নিজ নিজ দায়িত্ব পালন করতে আহ্বান জানান অভ্যর্থনা কমিটির সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ও সম্পাদক উসামা মবরুর চৌধুরী। আমিরে শরীয়ত মাওলানা ইউসুফ আলীর মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। এরপর এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় নদওয়াতুত তামিরের সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান মাজার বুইয়া জানান, আগামী 18 জানুয়ারি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখক তথা ইসলামিক চিন্তাবিদ, সর্বভারতীয় মিল্লি কাউন্সিলের কার্যকরী সভাপতি মাওলানা আনিসুর রহমান কাসিমি, পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার জামিয়া ইসলামিয়া মাদ্রাসার শেখুল হাদিস মাওলানা মনিরুজ্জামান কাসিমি। অনুষ্ঠানকে সাফল্য করতে সবার সহযোগিতা কামনা করেন অভ্যর্থনা কমিটির সভাপতি তথা নদওয়াতুত তামিরের কেন্দ্রীয় সম্পাদক মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী। পরবর্তী খবর, ইউজিসি সহ 3 প্রতিষ্ঠান তুলে দিয়ে এক নিয়ন্ত্রক আনতে বিল আনছে কেন্দ্র। জাতীয় শিক্ষানীতিতে প্রস্তাব দেওয়া হয়েছিল আগেই, এবার সেই মতো পদক্ষেপ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার একটি বড় অংশকে একটি নিয়ন্ত্রক সংস্থার অধীনে নিয়ে আসার পথে এগোচ্ছে তারা। আগামী সপ্তাহেই সংসদে এই সংক্রান্ত বিল পেশ হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় পৃথক পৃথক নিয়ন্ত্রক প্রতিষ্ঠান রয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অর্থাৎ ইউজিসি যেমন রয়েছে, তেমনি আছে সর্বভারতীয় প্রযুক্তি শিক্ষা সংসদ অর্থাৎ এআইসিটিই এবং জাতীয় শিক্ষক প্রশিক্ষক সংসদ এনসিটিইও। নয়াবিলে এই 3 প্রতিষ্ঠানের অবলুপ্তি ঘটিয়ে সর্বভারতীয় স্তরে উচ্চশিক্ষার জন্য একটি নিয়ন্ত্রক সংস্থা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। এই বিলে অনুমোদন দিয়েছে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা। জানা যাচ্ছে আগামী সপ্তাহে বিলটি পেশ করা হতে পারে সংসদে।
প্রস্তাবিত বিলটির প্রথমে নাম রাখা হয়েছিল ভারতের উচ্চশিক্ষা কমিশন বিল, পরে এটির নাম দেওয়া হয় বিকশিত ভারত শিক্ষা অধিকরণ বিল। কেন্দ্রের দাবি, বিশ্ববিদ্যালয় এবং অন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আরও স্বাধীন এবং স্বশাসিত উপায়ে কাজ করতে সাহায্য করাই এই বিলের লক্ষ্য, যদিও ডাক্তারি এবং আইনি শিক্ষা ব্যবস্থাকে এর আওতায় রাখা হচ্ছে না। বর্তমানে প্রযুক্তিগত শিক্ষা প্রতিষ্ঠান ব্যতীত অন্য বিশ্ববিদ্যালয়গুলির কার্যক্রমের উপরে তদারকির দায়িত্বে রয়েছে ইউজিসি। প্রযুক্তিগত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির কাজে তদারকি করে এআইসিটিই। শিক্ষক প্রশিক্ষণ সংক্রান্ত উচ্চশিক্ষার তদারকি করে এনসিটিই। এই তিন প্রতিষ্ঠানকে তুলে দিয়ে একটি নিয়ন্ত্রক সংস্থার হাতে রাশ রাখতে চাইছে কেন্দ্র। সূত্রের খবর, এই প্রভাবিত নিয়ন্ত্রক সংস্থার মূল তিনটি ভূমিকা থাকবে: শিক্ষা প্রতিষ্ঠানগুলির নিয়ন্ত্রণ, সেগুলির স্বীকৃতি এবং মান নির্ধারণ। পরবর্তী খবর, ট্যাক্স কেলেঙ্কারি নিয়ে কড়া অবস্থান শ্রীভূমি পুর বোর্ডের। কাউকে ছেড়ে দেওয়া হবে না, স্পষ্ট বার্তা পৌরপতির। শ্রীভূমি পৌরসভার বহুল আলোচিত ট্যাক্স কেলেঙ্কারি নিয়ে এবার কড়া অবস্থান নিল পুর বোর্ড। দুর্নীতির সঙ্গে যুক্ত কাউকেই ছেড়ে দেওয়া হবে না, এক সাংবাদিক সম্মেলনে স্পষ্ট ও কঠোর ভাষায় এই বার্তা দিলেন পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব। পৌরপতি বলেন, পুর নাগরিকদের কষ্টার্জিত করের টাকা যারা আত্মসাৎ করেছে তাদের বিরুদ্ধে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। কোনো অবস্থায় দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। তিনি জানান, ট্যাক্স কেলেঙ্কারির নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে পৌরসভার পক্ষ থেকে ইতিমধ্যেই পুর প্রশাসন বিভাগের ডিরেক্টরের দফতরে লিখিতভাবে অভিযোগপত্র পাঠানো হয়েছে। পাশাপাশি জেলা কমিশনার প্রদীপ কুমার দ্বিবেদীর কাছেও তিনি ব্যক্তিগতভাবে অভিযোগ জমা দিয়েছেন। পৌরপতি আরও বলেন, এই ঘটনার তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠনের প্রস্তাব জেলা কমিশনারের কাছে পাঠানো হয়েছে। প্রস্তাবিত কমিটিতে পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক প্রীতম শর্মা, 2 জন কমিশনার এবং 2 জন কর্মচারীকে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। তার বক্তব্য, স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত হলে সত্য অবশ্যই সামনে আসবে এবং দোষীরা শাস্তি পাবে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পৌরপতি জানান, প্রাথমিক তদন্তে প্রায় 10 লক্ষ টাকার ট্যাক্স কেলেঙ্কারি ধরা পড়েছে। এই ঘটনায় অভিযুক্ত দুজনই পৌরসভার ফিক্সড পে কর্মচারী বলে তিনি নিশ্চিত করেন। অভিযুক্ত অরিন্দম দাসকে গ্রেফতার করার পর পুলিশ কেন তাকে ছেড়ে দেয় এই প্রশ্নে পৌরপতি বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। অভিযোগ দায়েরের পরও পুলিশ কেন তাকে ছেড়ে দিয়েছে তার ব্যাখ্যা পুলিশকেই দিতে হবে। তবে পৌরপতি স্পষ্ট করে জানান, অভিযুক্ত কর্মচারী রাহুল চক্রবর্তী ও অরিন্দম দাস ট্যাক্স সংগ্রহের নামে যে অর্থ আত্মসাৎ করেছেন সেই টাকা উদ্ধার করাই পৌরসভার প্রধান লক্ষ্য। পরবর্তী খবর, 26-এ কৃষ্ণেন্দুকে বিপুল ভোটে জয়ী করার অঙ্গীকার লুয়াইরপুয়া সংখ্যালঘু মোর্চার। 26-এর বিধানসভা নির্বাচনে কৃষ্ণেন্দু পালকে ফের বিপুল ভোটে নির্বাচিত করতে অঙ্গীকারবদ্ধ হলেন লুয়াইরপুয়া ব্লক মণ্ডল বিজেপি সংখ্যালঘু মোর্চার কর্মকর্তারা। লুয়াইরপুয়া মণ্ডল কার্যালয়ে মোর্চার নতুন কমিটির বিভিন্ন পদাধিকারীদের সংবর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষে সংখ্যালঘু মোর্চার লুয়াইরপুয়া মণ্ডলের সভাপতি মজির উদ্দিনের পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ভারতমাতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতির সম্মুখে প্রদীপ প্রজ্বলন করা হয়। পরে মোর্চার নতুন পদাধিকারীদের উত্তরীয় পড়িয়ে বরণ করেন দলের কর্মকর্তারা। সভায় প্রত্যেকের হাতে সাংগঠনিক নিয়োগপত্র তুলে দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন লুয়াইরপুয়া মণ্ডল বিজেপির সভানেত্রী শম্পারানী চৌধুরী, শ্রীভূমি জেলা মাইনরিটি মোর্চার সভাপতি আব্দুল মান্নান, জেলা বিজেপির সহ সভাপতি ঋষিকেশ নন্দী, লুয়াইরপুয়ার জেলা পরিষদ সদস্য স্বপন দাস প্রমুখ। সভায় মাইনরিটি মোর্চার নেতারা নিজের দায়িত্ব নিষ্ঠা সহকারে পালনের পাশাপাশি নিজ নিজ বুথকে শক্তিশালী করার সংকল্প নেন। তারা 26-এর নির্বাচনে পাতারকান্দি থেকে কৃষ্ণেন্দু পালকে ফের নির্বাচিত করার অঙ্গীকার করেন। সভায় জেলা মাইনরিটি মোর্চার সভাপতি আব্দুল মান্নান বলেন, ডবল ইঞ্জিন সরকারের আমলে সারা রাজ্যের সঙ্গে পাতারকান্দিতেও সম উন্নয়ন হচ্ছে। তিনি পরিসংখ্যান দিয়ে বলেন, পাতারকান্দি বিধানসভা কেন্দ্রের সংখ্যালঘু মহিলারা অরুণোদয়ের সুবিধা পাচ্ছেন। এছাড়াও প্রধানমন্ত্রী আবাস যোজনার অনুমোদনপত্র লাভ করেছেন বাগনজিপির 634 জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। একইভাবে জেরজেরিজিপিতে 2 শতাধিক সংখ্যালঘু মানুষ আবাস যোজনার অনুমোদনপত্র পেয়েছেন। তিনি বলেন, পাতারকান্দিতে উন্নয়নের পাশাপাশি শান্তি সম্প্রীতির বাতাবরণ সৃষ্টি হয়েছে, তাই সংখ্যালঘু জনগণ উন্নয়নের পথে ধাবিত হয়েছেন। ফলে 26-এর নির্বাচনে পাতারকান্দি বিধানসভা কেন্দ্র থেকে
25,000-এর অধিক সংখ্যালঘু ভোট বিজেপির ঝুলিতে দেওয়ার সংকল্প করেন তিনি। পরবর্তী খবর, 17 বছরের অপেক্ষার পর শিলচরে বাংলাদেশি বংশোদ্ভূত মহিলাকে সিএএতে নাগরিকত্ব প্রদান। আসামে প্রথমবার রেজিস্ট্রেশন ভিত্তিক নাগরিকত্ব সনদ জারি। 2007 সালে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজে এসেছিলেন বাংলাদেশের চট্টগ্রামের এক মহিলা। তার পদচারণা শুধু হাসপাতালে সীমাবদ্ধ ছিল না, এখানেই পরিচয় হয় স্থানীয় এক যুবকের সঙ্গে। ধীরে ধীরে সম্পর্ক ঘনিষ্ঠ হয়, পরবর্তীতে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। স্থায়ীভাবে শিলচরে বসবাস করা এই মহিলার দীর্ঘদিনের ইচ্ছা ছিল ভারতের নাগরিকত্ব অর্জন করা। নাগরিকত্ব সংশোধনী আইনের বাস্তবায়ন শুরু হওয়ার পর তার স্বপ্ন পূরণের পথ খুলে গেল। গত বছর আবেদন করার পর প্রায় 1 বছরের টালবাহানার পর কেন্দ্রীয় সরকার অবশেষে 40 বছর বয়সী মহিলাকে ভারতীয় নাগরিক হিসেবে স্বীকৃতি দিয়েছে। একই দিনে কাছাড় জেলার আরও এক 61 বছরের বাসিন্দাও নাগরিকত্ব পেয়েছেন। শিলচরের বর্ষিয়ান আইনজীবী ধর্মানন্দ দেব জানিয়েছেন, 40 বছর বয়সী মহিলাকে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের অধীনে নাগরিকত্ব দেওয়া হয়েছে। এটি আসামে সিএএ বাস্তবায়নের ক্ষেত্রে প্রথম রেজিস্ট্রেশন ভিত্তিক নাগরিকত্ব। আইনগতভাবে এটি একটি গুরুত্বপূর্ণ নজির। ধর্মানন্দ দেব আরও জানান, কেন্দ্রীয় মন্ত্রক শুক্রবার দুজনের নামেই নাগরিকত্ব সনদ জারি করেছে। আইনের বিধান অনুযায়ী তাদের নাগরিকত্ব কার্যকর হবে ভারতের মাটিতে প্রবেশের দিন থেকেই। মহিলার পরিচয় শ্রীভূমি অর্থাৎ পূর্বতন করিমগঞ্জ জেলার এক যুবকের সঙ্গে চিকিৎসালয়ে হয়েছিল। পরবর্তীতে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং দম্পতির এক পুত্র সন্তানও রয়েছে। মহিলার পরিবার এখনও চট্টগ্রামে বসবাস করছে, তবে দীর্ঘদিন ধরে তিনি ভারতীয় নাগরিকত্বের জন্য অধীর আগ্রহী ছিলেন। তবে নাগরিকত্বের আবেদন প্রক্রিয়া সহজ ছিল না। বদরপুর এলাকার একটি অংশের ডিলিমিটেশন পরিবর্তনের কারণে ঠিকানা কোন জেলায় পড়বে তা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। প্রথম আবেদন খারিজ হওয়ার পর ধর্মানন্দ দেব পুনরায় আবেদন করেন এবং চলতি সপ্তাহে কেন্দ্র অনুমোদন দেয়। দেব বলেন, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1955 ধারা 5A(c) অনুযায়ী কোনো ভারতীয় নাগরিককে বিয়ে করা ব্যক্তি 7 বছর ধারাবাহিকভাবে ভারতে বসবাস করলে রেজিস্ট্রেশনের মাধ্যমে নাগরিকত্ব পেতে পারেন। ধারা 6B(2) আরও স্পষ্ট করে, শর্ত পূরণ হলে এবং সনদ প্রদান করা হলে নাগরিকত্ব কার্যকর হবে তাদের ভারতের প্রবেশের তারিখ থেকে। নাগরিকত্ব পাওয়া দ্বিতীয় ব্যক্তি শিলচরের বাসিন্দা, জন্ম 1964 সালে। 1975 সালে পরিবারের সঙ্গে বাংলাদেশ থেকে আসেন এবং শিলচরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ধর্মানন্দ দেব জানান, এই দুজনকে নিয়ে আসামে সিএএর আওতায় নাগরিকত্ব পাওয়া মানুষের সংখ্যা দাঁড়ালো 4। আইনজীবী ধর্মানন্দ দেব অভিযোগ করেছেন, রাজ্য স্তরের এমপাওয়ার্ড কমিটি আবেদন পরীক্ষায় অত্যাধিক সময় নিচ্ছে। তার মতে এটি একটি জনকল্যাণমূলক আইন, কিন্তু রাজ্য কমিটি বিষয়টি বুঝতে পারছে না, ফলে আবেদনকারীরা অযথা হয়রানির শিকার হচ্ছেন। সিএএ নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া রয়েছে দুই পথে। গৌহাটি হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট ও কংগ্রেস নেতা হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বলেন, সিএএ হিন্দুদের জন্য মোটেই লাভজনক নয়। এটি ভারতে আশ্রয় পাওয়ার পথ সংকুচিত করছে। হিন্দুদের একমাত্র আশ্রয় নেওয়ার দেশ ভারত। বিজেপি এই সুযোগকে সীমিত করেছে। অন্যদিকে বিজেপি নেতা ও প্রাক্তন বিধায়ক শিলাদিত্য দেব মন্তব্য করেছেন, এই ঘটনায় আরও বেশি অত্যাচারিত হিন্দুদের সিএএর আওতায় আবেদন করতে উৎসাহ দেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিএএ এনে সেই ঐতিহাসিক কাজটি করেছেন। রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব যোগ করেছেন, উড়িষ্যার সরকার প্রকাশ্য অনুষ্ঠান করে নাগরিকত্ব সনদ দিচ্ছে, কিন্তু আসামে বিপরীত ছবি। মুখ্যমন্ত্রী কেন নাগরিকদের প্রকাশ্যে স্বীকৃতি দিতে ভয় পাচ্ছেন, এই প্রশ্নের উত্তর পাওয়া জরুরি। 2019 সালের ডিসেম্বর মাসে সিএএ পাশের পর আসামে তীব্র বিক্ষোভ দেখা যায়, তবু মাত্র কয়েকজনই আবেদন করেছেন। আইনটি 25 মার্চ 1971 থেকে 31 ডিসেম্বর 2014 পর্যন্ত ভারতে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টানদের নাগরিকত্বের সুযোগ দেয়। ধর্মানন্দ দেব জানিয়েছেন, গত 1.5 বছরে প্রায় 25 জন আবেদন করেছেন, কিন্তু বহু আবেদন এখনও ঝুলে আছে বা খারিজ হয়েছে। এই দুই নাগরিকের উদাহরণ আসামে সিএএ বাস্তবায়নের পথ প্রদর্শক হিসেবে বিবেচিত হচ্ছে। দীর্ঘ প্রতীক্ষা, ডিলিমিটেশন সংক্রান্ত জটিলতা ও সামাজিক ভয়ের মধ্য দিয়ে নাগরিকত্ব পাওয়ার এই কাহিনী প্রমাণ করছে, আইন যখন সঠিকভাবে কার্যকর হয় তখন তা ব্যক্তির জীবনে উল্লেখযোগ্য প্রভাব ফেলে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।